এই হচ্ছে আখড়াবাড়ি। আখড়াবাড়ি লালন সাহেব খেলায় ভেসে এসেছিলেন এইভাবে এই নদীর ধারে। আমাদের যে নদীটা আছে না এখানে, উনি তখন কুষ্টিয়া। আমি হব বলে চরণ পদ্মা ও গড়াই নদীর কোলে ঘেঁষে গড়ে ওঠা এক টুকরো বাংলাদেশ, যেখানে পা রাখলেই বাতাসে ভেসে আসে একতারার সুর আর মাটির সুবাসে মিশে থাকা কবিতার ছন্দ। বলছিলাম বাংলার সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়ার কথা। কুষ্টিয়ার উত্তরে রাজশাহী, নাটোর ও পাবনা জেলা, দক্ষিণে ঝিনাইদহ ও পূর্বে রাজবাড়ী। কুষ্টিয়া মানেই পরম সাধক ফকির লালন শাহের সাধনপীঠ, সাথে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোঁয়া। কুষ্টিয়া যাওয়ার জন্য আমার আজকের ভ্রমণসঙ্গী ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখী ৬৬-২০ আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস। ঢাকা থেকে ছাড়ে সকাল ৮টায়, কুষ্টিয়া পৌঁছায় ১১টা ৩৫-এ। ভাড়া ৪১০ টাকা। আমার যাত্রা শুরু হয় সকাল ১০টায় ফরিদপুর থেকে। এখন ট্রেনে না উঠলে মিস হতে পারে, তাই আগে ট্রেনে উঠি, তারপর বাকি কথা বলছি। ৩০ মিনিট পর আমাদের ট্রেন রাজবাড়ী পৌঁছায়। এখানে একটা মজার ঘটনা ঘটে আমার সাথে। আমার বগির ওয়াশরুমে লোক থাকায় আমি পাশের বগিতে চলে যাই, যেটা ছিল একটা স্নিগ্ধা বগি, এবং আমি ওয়াশরুমে থাকা অবস্থায় ট্রেন ছেড়ে দেয় এবং গেট লাগিয়ে দেয় ২ বগির মধ্যকার, যার কারণে আমি স্নিগ্ধা বগিতেই ফেঁসে যাই। তো আমি এখন আছি ট্রেনের ওয়াশরুমে, আপনাদেরকে তাই দাঁড়িয়ে না থেকে স্নিগ্ধা বগির ভিতরে ঢুকি এবং দেখি কয়েকটা সিট ফাঁকা আছে, সেখানে একটা সিটে বসে যাই এবং কপাল এতটাই ভালো ছিল যে ওই সিটে আর কোনো লোকই আসে নাই, যার ফলে একদম কুষ্টিয়া পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া দিয়ে স্নিগ্ধা বগিতে চলে আসি। কুষ্টিয়া রেল স্টেশনে নেমে ৩০ টাকায় রিক্সা ঠিক করে শহর দেখতে দেখতে চলে আসি লালন মাজারে। আপনারা চাইলে থানা মোড় থেকে ২০ টাকা অটো ভাড়া দিয়েও আসতে পারেন। প্রথমে এসে মাজারে না ঢুকে চলে আসি সামনের দিঘিতে এবং আশেপাশে ঘুরে দেখতে থাকি। এখানে লালনের একটি মূর্তি ও ফলক রয়েছে এবং সামনের মাঠটিতেই অক্টোবর মাসে লালনের বড় একটি মেলা বসে। তো এখন আছি আমি লালন শাহ মাজারের সামনের আখড়াবাড়িতে। জায়গাটা খুবই বেশি সুন্দর, আমি আপনাদেরকে সাইড দিয়ে একটু দেখাই। অনেক জোস লাগছে। সো এই হচ্ছে আখড়াবাড়ি। আখড়াবাড়িটা ভালোই সুন্দর দেখতে, পুরো রিসোর্টের মতো। এটা হচ্ছে লালন শাহ মাজারের সামনে একটা ছোট একটা বাজার, যেখানে হাতে বানানো অনেক কিছু পাওয়া যায়। ওইখান দিয়ে আসলেই আপনি গেটটা দেখতে পারবেন, গেটটা দিয়ে ঢুকতে পারবেন, ফ্রি অ্যান্ড সবাই আসতে পারে। একজনের সাথে আমি কথা বললাম, সবাই মোটামুটি আসে। অ্যান্ড এটার সামনেই হচ্ছে মেবি মাঠ, যেই মাঠে লালনের মেলা বসে থাকে। তো এখানে একটু ঘোরাঘুরি করি, তারপর মাজারের মধ্যে ঢুকবো। মাজারের মধ্যে একটু দেরিতে ঢুকতেছি, যাতে একবার ঢুকলে অনেকক্ষণ ওইখানে ঘোরাঘুরি করতে পারি। আর আমার হচ্ছে আবার বিকাল ৪টায় ট্রেন, ওই ট্রেনে ব্যাক করতে হবে, সো টাইম খুব লিমিট। সো আরেকটু ঘোরাঘুরি করি, তারপর এখান থেকে চলে যাব। আমি হচ্ছে
একদম একটা আউটফিটে বের হয়ে গেছি, বাসায় জানে না যে আমি আসছি। এটা হচ্ছে কুষ্টিয়াতে। তো বাসায় আর কি আসতে দেয় না, কারণ হাত ভাঙছে। তো এখন জার্নি করাটা একটা রিস্ক, হাতে যদি আবার প্রবলেম হয়। মাত্র হাতটা রিকভার হওয়া শুরু করছে, তো হাত পুরোপুরি রিকভার না হওয়া পর্যন্ত আসলে যেতে দেয় না। এর জন্য আর কি না বইলাই বের হয়ে গেছি। সো বিকালের মধ্যে আবার চলে যেতে হবে, নাহলে সন্দেহ করতে পারে। বলছি বন্ধুর বাসায় যেতেছি, বাট আসছি হচ্ছে কুষ্টিয়াতে। সো আরেকটু ঘোরাঘুরি করি, তারপর মাজারের মধ্যে ঢুকে আপনাদেরকে বাকি জিনিসগুলো দেখাচ্ছি। বাইরে ঘোরাঘুরি শেষে এখন আমি লালনের মাজারে ঢুকবো। জায়গাটা খুব বড় না, তবে এখানে একটি লালনের জাদুঘর আছে। ঢুকতে 10 টাকা লাগে, যেখানে লালনের ভক্তদের বানানো ফলক ও সরঞ্জাম রয়েছে। একটি স্থানীয় লোক প্রত্যেকটি ছবির ব্যাখ্যা দিতে থাকে। আমি তাকে অনুরোধ করি যাতে তার গলায় আমি একটা মাইক লাগাই দিতে পারি, এবং সে যাতে ভালো করে বর্ণনাগুলো দিতে পারে এবং আমি ভিডিও ক্যাপচার করতে পারি। কিন্তু উনি আমাকে বলে ভিডিও করা যাবে না। এরপরও আমি আমার মতো করে কিছু ভিডিও ক্লিপ নেই। এটা হচ্ছে লালন সাহেব খেলায় ভেসে এসেছিলেন এইভাবে এই নদীর ধারে। আমাদের যে নদীটা আছে না এখানে, উনি তখন এইভাবে ভেলায় ভেসেছিলেন। তখন উনি এই স্টেটের যিনি মালিক মলন শাহ, পালিত বাবা মলন শাহ উজু করতে যে দেখে উনি ভেসে আসতেছেন। তো তখন উনি ওনাকে দেখে যে মানে তাজা আছে, মানে জেতা আছে। দেখুন তখন ওনাকে সঙ্গে করে পড়ায় আনে, এনে ওনাকে এভাবে হাতে করে নিয়ে আসে, নিয়ে এসে চিকিৎসার জন্য সকলে গ্রামের ওনার স্ত্রী সহ মানে দেখানো হয়েছে যে স্ত্রী সহ সকলে নিয়ে ওনাকে বাসায় নিয়ে আসে। একটু আসেন রয়েছে বর্তমানে এখানে যে মাজার, ওই মাজারটাই ছিল 4 তলা, পরের ঘর 8 তলা ছিল। এই পরের ঘরে নিয়ে এসে তাকে এভাবে যত্ন করে তাকে সুন্দরভাবে চিকিৎসা করে সুস্থ করা হয়। সুস্থ করে তোলার পর আস্তে 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 ওনার সাথে মানে ওনার সাথে মত বিনিময় হয়, কথা হয়। একটা পর্যায়ে উনি আস্তে আস্তে বড় হতে থাকেন। তখন ওনার ভিতরে যে আধ্যাত্মিকতাটা, ওনার যে কথা যেটা লালন সাহেবের বাণী বলে, সেই বাণীটা উনি এইভাবে মাঠে ময়দানে গ্রামগঞ্জে সকলের মধ্যে এটা প্রচার করা শুরু করেন। সকলকে বুঝাইতেন সত্য বল সুপথে চলো রে আমার মন। তাহলে এই মনকে বলা হচ্ছে যে আমি আমার মনকে যদি সুপথে নিতে পারি, তাহলে আমরা আল্লাহর সান্নিধ্য পাবো, আমার রাসূলের প্রেম পাবো। তাহলে মূলত আমরা কিন্তু যেভাবেই বলি না কেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাণীর সব থেকে বেশি উনি এটা বলেছেন ওনার মতো করে। সাইজি তারপরে একটা পর্যায়ে সাইজি এই 8 তলা কলের ঘরেই ওনার জীবনটা শেষ করেছেন। মানে এই ছোটকাল থেকে যে বেড়ে ওঠা থেকে শুরু করে সমস্ত জীবন যৌবনটা এখানে কাটিয়েছেন। গ্রামের মানুষজন আসতেন ওনার কাছে বাণী শোনার জন্য। তখন উনি এই মুখশ্রিত বাণী উনি এভাবে শোনাতেন। বাণীর কাছে আর সীমাবর সে ত্যাগ করছি বসত করে, এইভাবে উনি প্রতিটা বাণী এভাবে মানুষকে শোনাতেন। কিন্তু এই বাণী শোনাতেন বিধায় ওনার অনেক ভক্তকুল বেড়ে যাওয়ার কারণে আস্তে আস্তে ওনারা এইভাবে গ্রামগঞ্জে আস্তে আস্তে শুরু করলেন ওনারা মানুষেরকে শোনানোর জন্য। এক পর্যায়ে গ্রামের মানুষ কিছু তাদেরকে এই যন্ত্রপাতি ভেঙে দিয়েছিল, তাদেরকে গ্রাম থেকে বিতাড়িত করার চেষ্টা করেছিল। কিন্তু ওনার অনেক ভক্ত থাকার কারণে আল্লাহর অশেষ সহমতে উনি গ্রামে থেকেছেন। আমাদের এখানে 2টা অনুষ্ঠান হয়, একটা হচ্ছে দোল পূর্ণিমা আর একটা হচ্ছে আপনার তিরোধান। তিরোধানটা বলা হয় হচ্ছে আপনার তিরোধানটা হচ্ছে ওনার মৃত্যু দিবস বলা হয়। আর স্মরণ উৎসব বলা হয় এই যে পূর্ণিমার রাত, এটাকে বলে পবিত্র রাত। এই পূর্ণিমা রাত্রে লালন সাহেব একটা অনুষ্ঠান করে গিয়েছিলেন সেই সময় থেকে, সেটাই ধারাবাহিকভাবে এখনো চলে আসছে। ওই পূর্ণিমা রাতটা মানে আমরা পবিত্র রাত বলি এটাকে। বছরে 2টা অনুষ্ঠান হয়, একটা হচ্ছে তিরোধান আর একটা হচ্ছে স্মরণ উৎসব। এইটা হচ্ছে স্মরণ উৎসব, আর ওনার মৃত্যু দিবস যেটা সেটা হচ্ছে আপনার তিরোধান বলা হয়। আর এটা তো দেখলেন এই স্কেচটা আঁকানো, এগুলোই আর কি। আর এই যে ওনার যে ব্যবহারিক এটা পায়ের ওনার ফর্ম, লালন সাহেব ফর্ম এরকম ব্যবহার করতেন, চন্দন কাঠের ফর্ম ব্যবহার করতেন। কিন্তু এইটা না, এইটা এমনি কাল্পনিক ভাবে রাখা হয়েছে। সো লালনের মাজারে ভালোই ঘুরলাম, তারপর বাইরের একটা হোটেল থেকে খাওয়া দাওয়া করলাম দুপুরে। এখন ট্রেনের জন্য ওয়েট করছি, ট্রেন 4টা 15-তে, এখন বাজে অলমোস্ট 3টা, 3:30টার দিকে এখান থেকে বেরোবো। জায়গাটা অনেক বেশি সুন্দর, পুরো রিসোর্টের মতো। আর একটু এখানে টাইম পাস করে দেন এখান থেকে রওনা দিব। আর আজকে শুধু লালনের মাজারে ঘুরতে আসছিলাম। সো নেক্সট কোনো দিন আসবো শুধু কুষ্টিয়া ঘোরার জন্য, ওই দিন রবীন্দ্র কুঠিবাড়ি সহ আরও অনেক কিছু ঘুরবো। বাট আজকে শুধু এইটাই ঘোরার জন্য আসছিলাম। অ্যান্ড নেক্সট আরেকবার আসার প্ল্যান আছে হচ্ছে যখন লালনের মেলা হয়, আর মেলা হয় সম্ভবত অক্টোবরে, যেটা শুনলাম স্থানীয়দের কাছ থেকে। তো তখন আরেকবার আসা যাবে, বাট আজকে এখানেই শেষ করে দিব।
অনেকক্ষণ মাজার ঘোরাঘুরি করে এখন রওনা হই স্টেশনের দিকে। পথে দেখা মিলে এই সুন্দর একটি মসজিদের দরজা বন্ধ থাকায় আমি ভিতরে ঢুকতে পারিনি। এরপর চলে আসি কুষ্টিয়া সরকারি কলেজে, কিন্তু গেটম্যান আমাকে ঢুকতে দেয় না, বলল কলেজের মধ্যে নাকি সমস্যা আছে, বহিরাগতদের ঢোকা নিষেধ। তাই হতাশ হয়ে চলে আসি রেল স্টেশনে, কারণ 4:15-তে বেনাপোল থেকে ছেড়ে আসা 6607 ঢাকা অভিমুখী আন্তনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেন ধরতে হবে। শরীর ক্লান্ত ছিল, তাই ট্রেনে উঠেই ঘুমিয়ে পড়ি। তাই আমার আজকের গল্প শেষ করছি এখানেই। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।